এই কুত্তা, আমি তোর বউ, অন্য কেউ না, বুঝেছিস? রাস্তায় বের হলেই মেয়েদের শরীর দেখতে মন চায়, তাই না? আজকে বাড়িতে গিয়ে তোকে এমন শিক্ষা দিব, বাপের জন্মেও তুই আর কারোর সাথে এমন করবি না। ও বউ, বউ গো, মাফ করে দাও আমাকে। এবারের মতো আমি আর কখনোই মেয়েদেরকে এসব বলবো না। এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাফ নেই। পাশের বাসার ভাবি ঠিকই বলেছে, তুই বাহিরে গিয়ে লুচ্চামি করিস। আজকে তোর লুচ্চামি আমি বের করব। চল আমার সাথে। এই বলে ফারিয়া আকাশের কানে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে বাসায়। এদিকে পাশের বাসায় রিয়া ভাবি বেলকুনিতে দাঁড়িয়ে আছে। আকাশকে কানে ধরে টানতে টানতে নিয়ে আসতে দেখে রিয়া ভাবি বলতে লাগলো, কি ব্যাপার ভাবি? আজকেও কি আকাশ অন্য মেয়েদের নিয়ে প্রশংসা করছে? আমার সামনে অন্য মেয়ের প্রশংসা করতে দিলে তো কানে ধরে নিয়ে এসেছি, কারণ আশেপাশের লোকেরা যাতে জানতে পারে আমি তার বউ। জানলে কি হবে, না জানলে কি হবে? করেছেন তো একটা পিচি ছেলেকে বিয়ে। আর কয়দিন পর আসলে ভালো হতো। আমি না হয় আকাশের সাথে। ইস, বলতেও লজ্জা লাগছে। আজকে আলম ভাই বাসায় আসুক, আপনার নামে বলতেছি তার কাছে। ভালো করে বলে দিও তোমার আলম ভাইকে, যাতে আমাকে ছেড়ে দেয় আর আমি আকাশের সাথে পালিয়ে যেতে পারি। আকাশ, তুমি রেডি আছো তো? হ্যাঁ ভাবি, আমি 100% রেডি আছি। আপনার মতো হট ভাবিকে নিয়ে পালানো তো আমার সৌভাগ্যের ব্যাপার, তাই না ফারিয়া? হি হি হি। তোর কোনটা সৌভাগ্য আর কোনটা দুর্ভাগ্য ওইটা তো আমি দেখব। ঘরে চল আগে। এই বলে আকাশকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। এদিকে আকাশ ঘরে ঢুকে তো অবাক, কারণ বাড়িটা আগে যেমন ছিল এখন আর তেমন নেই। অনেক সুন্দর করে সাজিয়েছে। খাবার টেবিল থেকে একটা আপেল নিতে নিতে বলতে লাগলো, আচ্ছা ফারিয়া, এই সবগুলো কাজ ওই কাজের মেয়েটা করেছে, তাই না? হ্যাঁ আমি জানি তো, রুকসানার হাতের কাজ অনেক সুন্দর, তাই তো তাকে আমি একটা শাড়ি গিফট করেছিলাম কিছুদিন আগে। ও আচ্ছা, তা আমাকে বিয়ে করার আগে কয়টা প্রেম করেছিস আর এখন কয়টা করতেছিস? আপনাকে বিয়ে করার আগে ওয়েট, আমি নাম বলতেছি, আপনি গুনতে থাকেন। ইনা, মিনা, টিনা, ঝিনুক, রিধি, মাইশা, হালিমা, কোহিনুর, শেফালি, লাভলি। আকাশ যেই আরও নাম বলতে যাবে অমনি আকাশের গালে ঠাস ঠাস করে আরও দুটো চর মেরে দিল ফারিয়া। এদিকে ফারিয়ার মুখ রাগে লাল টমেটো হয়ে আছে। এটা দেখে আকাশ তো লজ্জায় পড়ে গেল। আস্তে আস্তে ফারিয়ার কাছে এসে কানে কানে বলতে লাগলো, ওয়াও, তুমি আমার সিনিয়র হলে কি হবে? তোমার মধ্যেও কিছু কমতি নেই। তুমি চাইলে আমার সাথে রিলেশন করতে পারো, সিট ফাঁকাই আছে। তোমাকে নিয়ে 599টা হবে, 1000টা প্রেম করেই ছাড়বো আমি। আমি যে আমার প্রিয়তমাকে খুব মিস করছি। আহ, আমার প্রিয়তমা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি যে তোমাকে ছাড়া অসহায় প্রিয়তমা। এই বেশরম পোলা, তোকে যে এতগুলো চর মারলাম, তোর কি একটুও লজ্জা নেই? লজ্জা লাগবে কি করে? তুই তো আমার হাঁটুর বয়সের ছেলে। আব্বু আম্মু আমাকে কেন যে তোর সাথে বিয়ে দিল আল্লাহ ভালো জানে। আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আপনি তো আমাকে জোর করে বিয়ে করেছেন। আবার বলেছেন যে আমি নাকি আপনার ছোট ভাই। তাহলে আমাকে যেহেতু ছোট ভাই বলেছেন, সেহেতু আমি কয়টা প্রেম করি এইগুলোও দেখার দায়িত্ব আপনার, তাই না? আর আপনি না দেখলে সমস্যা নাই, আমি তো আছি। যাক, অনেক বকবক করলাম, খুব ক্ষুধাও লাগছে, আমাকে খাবার দেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি আপু। এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাব আজকে? আমাকে আপু ডাকতেছে, কালকে সবার সামনে যদি খালা ডেকে ফেলে। হে খোদা, আমাকে উঠায় নাও না কেন? আমি আর এই ছেলেকে নিয়ে পারছি না। এই বলে ফারিয়া টেবিলে খাবার রেডি করতে লাগলো। খাবার রেডি করে অপেক্ষা করতেছে আকাশের জন্য। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে একটা জিন্স প্যান্ট আর একটা গেঞ্জি পরে চলে আসলো নিচে। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, এই, তুই কি এখনো ছোট মানুষ? এইসব পড়েছিস কেন? বাহিরে খেলতে যাব, এর জন্য এসব পড়েছি। আর একটা বিশেষ কারণ আছে, সেটা বললে তুমি আমাকে আজকে ঝাড়ু পিটা করবে, তাই বলবো না। তোর যা মন চায় কর, আমি আর তোকে বাধাও দিব না, কিছু বলবোও না। তুই তোর মন যা ইচ্ছা মতো চলতে থাক। ওয়াও, তাহলে তো আরো বেশি ভালো।
সারাদিন বাসায় আসবো না। এই বলে আকাশ খাবার খেয়ে তার ফোনটা নিয়ে চলে গেল বাহিরে। সিয়ামের নাম্বারটা বের করে ফোন দিল আকাশ। বেশ কয়েকবার রিং হতে ওই পাশ থেকে সিয়াম বলতে লাগলো, কিরে শালা, ভাবির হাতের মায়ের কেমন লাগে? আর বলিস না, সারাদিন শুধু প্যারা দেই। আজকে জানিস কি বলেছে? না বললে জানবো কি করে? তাড়াতাড়ি বলে ফেল। তার আগে তুই বল, কোথায় আছিস? আমি খেলার মাঠে বট গাছের নিচে বসে আছি, তাড়াতাড়ি চলে আয় সবাইকে নিয়ে। আচ্ছা, আসতেছি। সবাই একসাথে হয়ে তারপর না হয় তোর কথা শুনবো। কি বলিস তুই? হুম, আমিও এটাই ভাবতেছি। তাড়াতাড়ি চলে আয়। এই ফাঁকে আমি একটু গার্লস স্কুলের সামনে থেকে ঘুরে আসি। শালা, ঘরে এত সুন্দর বউ থাকতে অন্য মেয়েদের দিকে নজর দিস, তোর উপর গজব পড়বে, দেখে নিস, বলে রাখলাম। সিয়াম ফোনটা কেটে দিতেই এদিকে আকাশ চলে আসলো গার্লস স্কুলের সামনে। রাস্তায় দাঁড়িয়ে গার্লস স্কুলের মেয়েদেরকে হাতের ইশারা করে হাই দিতেছে। এদিকে ফারিয়া বসে বসে টিভি দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। কলটা রিসিভ করে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আর আকাশ কোথায়? আমি ভালো নেই আব্বু। তোমরা কেন আমাকে এই পিচ্চি ছেলের সাথে বিয়ে দিলে বলো তো? সে না তো বোঝে না কিছু, না কিছু করতে পারে। একটা করতে বললে আরেকটা করে, সারা দিন অন্য মেয়েদের পেছনে ঘুরে, আমাকে একটু সময় দেয় না, আবার আমাকে বড় আপু বলে ডাকে। তুমি নিজেই বলো তো, আমি তার বিয়ে করা বউ, সে কেন আমাকে বড় আপু বলে ডাকে? একদম তোর মায়ের মতন হয়েছে। তোর মাও আমাকে বিয়ের পর ভাইয়া বলে ডেকেছিল। চিন্তা করিস না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাখলাম এখন, বাই। এই বলে ফারিয়া ফোনটা কেটে দিল। এদিকে আকাশ তো গার্লস স্কুলের মেয়েদের সাথে ফ্ল্যাট করতে থাকে। আকাশের মধ্যে কি এমন আছে যে তাকে যে কোনো মেয়ে দেখলেই তার সাথে প্রেম করতে চায়। আই লাভ ইউ জান। এই বলে আকাশ চলে আসলো ওইখান থেকে। আবার খেলার মাঠে এসে দেখে তার বন্ধুরা বসে আছে। তাদের মাঝখানে কি বসতে তার বন্ধুরা বলতে লাগলো, এখন বল, তোর কি খবর? শালা, ঘরে এত সুন্দরী বউ থাকতে তাকে বিরক্ত না করে আমাদের কেন বিরক্ত করছিস? আমাদের কি আর কোনো কাজ নেই? গার্লফ্রেন্ডকে সময় দিতে পারি না তোর জন্য? ও সরি রে বন্ধু, আসলে আমার জন্য তোদের সমস্যা হবে ভাবতে পারি নাই। আচ্ছা তো তোরা যা, সিয়াম আমি যাই রে। আরে বেটা দাঁড়া, আমরা তো তোর সাথে মজা করছিলাম। কি রে দাঁড়া বলতেছি? আকাশ আর ওইখানে না দাঁড়িয়ে চলে আসলো কফি শপে। এক একটা টেবিলে বসে বসে কফি খাচ্ছে আর ভাবতেছে। ফয়সাল আমাকে এই কথা কিভাবে বলল? সে যখন ফোন দেয় আমি তো তখনই চলে আসি, আর আজকে আমি আসতে বলেছি বলে তারা আমার প্রতি বিরক্ত। আর তাদেরকে বিরক্ত করব না, একা একা চলবো, এটাই ভালো হবে। এইসব ভাবতেছে এমন সময় আকাশের সামনে চেয়ারে এসে একটা মেয়ে বসলো। আকাশ মেয়েটার দিকে তাকিয়ে তো অবাক। আপু, তুমি এখানে কিভাবে আসলে? তোর বাসা যাচ্ছিলাম, অনেক দিন হলো তোকে দেখি না, তাই আর কি। আর তুই একা একা এখানে বসে আছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? না আপু, কেউ কিছু বলে নাই, এমনি বসে বসে কফি খাচ্ছিলাম। আচ্ছা আপু, একটা কথা বলবো, রাখবে? বল, কি বলবি? তোর এমন কোনো কথা আছে যে আমি তা নিয়ে পূর্ণ করি নাই? আমি আব্বুর অফিসে কাজ করতে চাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে? পাগল ভাই আমার, তোর কাজ করার কোনো দরকার নেই। তুই বসে বসে খাবি, এটাই চলবে। আমাদের সকল সম্পত্তি তো তোর নামই করে দিয়েছি। আমি তা জানি, তবে আমার একটা কাজ প্রয়োজন। লেখাপড়া করতে ভালো লাগে না, আর আড্ডাও দিতে ভালো লাগে না, তাই কাজে ঢুকতে চাইছিলাম। তাহলে ফারিয়াকে নিয়ে একটু ঘুরে আয়। মেয়েটাও তোর প্রতি একটু বিরক্ত, কারণ ও তো বুঝতেই পারছিস। আপু, কারণ তো বুঝতে পারছি, কিন্তু আমি ওনাকে নিয়ে বাহিরে বের হলে মানুষ আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, তাই আর ওনাকে নিয়ে বের হই না। মানুষ তো মানুষই, তারা যা খুশি তাই করুক, তোর সেই দিক থেকে কোনো লাভ নেই। তুই তোর দিকটা দেখবি, তাহলেই চলবে। চল বাসা যাই, আর আমি আব্বুর সাথে কথা বলে তোদেরকে কোথাও ঘোরানোর ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখি।
তুমি যাও, আমার কাজ আছে একটা, ওইটা শেষ করে বাসায় যাব রাতে, তুমি চলে যাও। তানিয়া চলে গেল। আকাশকে জোর করলো না, কারণ আকাশ যেখানে একবার না বলে ওইখানে আর বেশি যায় না। তানিয়া চলে যেতেই আকাশও চলে আসলো পার্কে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:56 বাজে। বেঞ্চে বসে আছি, এমন সময় আকাশের বান্ধবী আসলো। আকাশের পাশে বসে বলতে লাগলো, আকাশ দেখ, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, প্লিজ রাগ করিস না। আমি তো ইচ্ছে করে তোর সাথে কথা বলা বন্ধ করি নাই। হাসান আমাকে না করেছে, তাই আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। আর এখন আমাকে হাসানও অবহেলা করছে, ফোন দিলে ধরে না, কথা বলে না আগের মতো, দেখা করে না, আরও কত কিছু। তো এইগুলো এখন আমাকে বলতেছিস কেন? আমি কি করতে পারি তোর জন্য? আমার কাছে না বলে অন্য কারো কাছে বল। যেটা বলার জন্য এসেছিস ওইটা বলে ফেল ঝটফট। আকাশ, আমি প্রেগনেন্ট। হোয়াট? কি আবল তাবল বলতেছিস এসব? আমি তোর মাথা ছুঁয়ে বলতেছি, আমি প্রেগনেন্ট। হাসানের সাথে শারীরিক সম্পর্ক করার পর আর তেমন কিছুই খাই নাই। কয়েকদিন ধরে অসুস্থ, বমি, মাথা ব্যথা। পরে আমি একা একাই ডক্টরের কাছে গিয়েছি। পরে ডক্টর বলেছে যে আমি প্রেগনেন্ট। এখন আমি কি করব সেটা বল। আমি তোকে বারবার বারণ করার পরও তুই হাসানের সাথে রিলেশনশিপে গেছিস। এখন হাসানকে বললে হাসান বলবে আমি তোকে প্রেগনেন্ট করেছি, আর অপরাধটা তার ঘাড়ে চাপিয়ে দিতেছি। আকাশ, তুই কিছু একটা কর, তা না হলে আমি আত্মহত্যা করব। সব সময় আত্মহত্যা করবি করিস কেন? আত্মহত্যা করে কোনো কিছুই হবে না, পরে আরও ঘটনাটা অনেক বড় হবে। আমি সবাইকে খবর দিতেছি, দেখি ওরা কি বলে। এই বলে আকাশ সিয়ামের নাম্বারে ফোন দিয়ে বলল আসার জন্য পার্কে। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসে। শিউলির মুখ থেকে সব কিছু শোনার পর ফয়সাল বলতে থাকে, শিউলি, বাচ্চাটাকে নষ্ট করে ফেল, এটাই ভালো হবে। হাসানকে বললে কিছুই হবে না, সে এমপির ছেলে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। ফয়সাল, তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? তুই কোন মুখে বলতে পারলি যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে? তাহলে কি বলবো? তুই যখন বেশি বুঝিস তাহলে তুই বল না কি করব। আমরা না হয় ওইভাবেই করি। এখন যদি হাসান রাজি না হয় তাহলে তাকে তুলে এনে বিয়ে পড়িয়ে দিতে হবে, আর তার বাবাকে হুমকি দিতে হবে যে যদি মেয়ের কিছু হয় তাহলে সকল অপরাধ তার ঘাড়ে গিয়ে পড়বে। আমি মনে করেছি যে এগুলো করে কিছুই হবে না, তবে তুই যেহেতু বলেছিস তাহলে একবার করেই দেখি কি করা যায়, না হলে পরেরটা পরে দেখা যাবে। কি বলিস তোরা? শিউলি হাসানের নম্বরটা দে, আমার কথা বলতে দেখি সে কোথায় আছে। শিউলি ফোন নাম্বারটা দিতেই আকাশ ফোন দিল হাসানকে। ও পাশ থেকে হাসান ফোন রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? আরে মালখোর, আমি আকাশ বলতেছি। তুই এখন কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয় পার্কে, 10 মিনিট সময় দিলাম। আমি আসতে পারবো না। তুই কি করবি রে? আমি কি করব দেখতে চাস? এখন তুই কোথায় আছিস সেটা বল, পরে বলতেছি আমি। ঠিক আমি এখন আমার গেস্ট হাউসে আছি, চলে আয় ওইখানে, দেখি কি করতে পারিস তোরা আমার। আছে, থাক তুই তাহলে, আমরা আসতেছি। এই ফারহান, তুই কাজই নিয়ে গেস্ট হাউসে আয় হাসানের, আমরা যাইতেছি। ঠিক আছে, যাইতে। আকাশ তার সব বন্ধু এবং শিউলিকে নিয়ে চলে গেল হাসানের গেস্ট হাউসে। গিয়ে দেখে হাসান বিয়ারের বোতল নিয়ে বসে খাচ্ছে। এটা দেখে আকাশ হাসানের হাত থেকে বিয়ারের বোতলটা নিয়ে বলতে লাগলো, বিয়ার খেতে পারবি আরো অনেক, তার আগে বল তুই শিউলিকে প্রেগনেন্ট করে এখন তার সাথে যোগাযোগ করতেছিস না কেন? তার সাথে আর কি যোগাযোগ করব? আমার যা দরকার তা আমি পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমি তাকে বিয়ে করব না। তুই চাইলে বিয়ে করতে পারিস। তুই বিয়ে করবি না তো তোর ঘাড় বিয়ে করব। সিয়াম, ব্লেডটা দে তো, তাকে একটু সাইজ করে নেই, তা না হলে আমাদের এই ফাজিল গ্রুপটা চিনবে না সে। দেখ আকাশ, আমার কিছু করবি না, বলে দিলাম। আমার কিছু করলে তোর বান্ধবীর কিন্তু পরে অনেক সমস্যা হবে। আমার বান্ধবীর যখন সমস্যা হবে তাহলে তোর সমস্যাটা আগে দূর করি,
মিডল স্ট্যাম্পটা কেটে দিলে সব ঠিক হয়ে যাবে। এই ধর শালাকে তোরা। থাক, ধরতে হবে না। আমি শিউলিকে বিয়ে করতে রাজি আছি। এখন বল কি কি করতে হবে? বেশি কিছু না, এখন তোদের বিয়েটা করিয়ে দিব। এরপর তুই শিউলিকে নিয়ে তোর বাসায় যাবি, সাথে আমরাও যাব। যদি তোর আব্বু কিছু বলে তাহলে তোর আব্বুরও কুকীর্তি পুরো দেশে ভাইরাল করে দিব। বেশ কিছুক্ষণ পর ফারহান কাজিনী আসলো। শিউলি আর হাসানের বিয়েটা পড়িয়ে দিয়ে হাসানকে নিয়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই হাসানের আম্মু এসে দরজা খুলে দিল। হাসানের সাথে সবাইকে দেখে বলতে লাগলো, হাসান, এত মানুষ কেন তোর সাথে? বাবা হাসান কি কোনো কিছু করেছে? আন্টি, খুশির খবর আছে। হাসান তো বিয়ে করেছে। শিউলি, সামনে আয়। শিউলি সামনে আসতেই হাসানের মা শিউলিকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো, আমি এতদিন ধরে বললাম হাসানকে বিয়ে কর বিয়ে কর, কিন্তু করে নাই। আজকে বিয়ে করে বাসায় নিয়ে আসলি, যাক ভালোই হলো। ভেতরে আসো তোমরা। আন্টি, আপনার সাথে কিছু কথা ছিল। আগে ভেতরে এসে বসো, মিষ্টি মুখ করাই তোমাদের, এরপর না হয় যা বলার বলবে আমাকে। ঠিক আছে, চলেন তাহলে। সবাই ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। সবাইকে মিষ্টিমুখ করলো হাসানের আম্মু। বেশ কিছুক্ষণ বসে থাকার পর শিউলিকে নিয়ে আকাশ চলে আসলো হাসানের বন্ধুর কাছে। দুজনকে দেখে বলতে লাগলো, আকাশ, তুমি যেন কি বলতে চাইছিলে, এখন বলো। আন্টি, কথাটা হচ্ছে কিভাবে যে বলি। বলে ফেলো, আমি তো তোমার মায়ের মতোই, শরমের কিছু নেই। আসলে আপনার ছেলের বউ প্রেগনেন্ট, 4 অথবা 5 মাস চলতেছে। হাসানের সাথে অনেকবার কন্ট্যাক্ট করতে চাইছে কিন্তু পারে নাই, কারণ হাসান ওর সাথে থাকতে চায় না। চিন্তা করো না, বিয়ে যখন হয়ে গেছে বাকিটা আমার উপর ছেড়ে দাও। আমার ছেলে এবং তার স্ত্রীকে নিজের সন্তানের মতোই বড় করব। শিউলি, চিন্তা করো না, উপরে গিয়ে দেখো হাসান তার রুমেই শুয়ে আছে। ঠিক আছে মা। আর আকাশ, তোকে অনেক ধন্যবাদ রে। তুই না থাকলে আজকে আমি আত্মহত্যা করতাম। ঠাটিয়ে দিব কানের নিচে একটা। কতবার বারণ করেছি যে এই কথা বলবি না, তবুও বলিস কেন? শিউলি আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ ওইখানে আরও কিছুক্ষণ থেকে চলে আসে বাসায়। কলিং বেল দিতে ফারিয়া সে দরজা খুলে দেয়। আকাশকে দেখে একটা বিরক্তিকর ভাব নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলেন? এতগুলো ফোন দিলাম, একবারও রিসিভ করলেন না? ওই একটু ছিলাম বন্ধুদের সাথে, আর ফোনটা হয়তো সাইলেন্ট হয়েছিল, তাই শুনতে পাই নাই। তা আপু কি চলে গেছে? আপনার বোন চলে গেছে, আর বলে গেছে যে আপনি যদি আমার কথা না শোনেন কানের 2 ইঞ্চি নিচে দেওয়ার জন্য। আপনি তো লম্বা মানুষ, একটু নিচু হন তো। আমি একটু মেপে দেখতাম কানের 2 ইঞ্চি নিচ কতটুকু। ফাজলামি করবি না বলে দিলাম আকাশ। এমনিতেই থাক, তোর সাথে কথা বলাটাই বেকার। টেবিলে খাবার রেখেছি, পারলে খেয়ে নিস। আমি ঘুমাতে গেলাম। আপনি খাবেন না নাকি? আমি খাবো কি খাবো না এটা তোকে দেখতে হবে না। তুই নিজের পেট ভরে খা, এরপর আমি না হয় খাবো। একটা কথা বলতে চাইছিলাম। আপনি কি আমার প্রতি বিরক্ত? যদি বিরক্ত হন তাহলে আপনি আপনার বাসায় চলে যাইতে পারেন। আমি আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। যাইতে পারলে আর অনেক আগেই যাইতাম। এখন কথা হচ্ছে তুই আমার বর। ছোট হয়েছিস তো কি হয়েছে, তোকে বিয়ে করেছি, তোকেই তো বর মানতে হবে, তাই না? যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। ঠিক আছে, আজকে 2 জন একসাথে খাবো। যাক, আজকে অন্তত তোর কাছ থেকে এটা শুনে ভালো লাগলো আমার। তাড়াতাড়ি আয়, খাবার রেডি করতেছি। আকাশ আর কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। দুজন বসে খাবার খাচ্ছে। এমন সময় ফারিয়া বলতে লাগলো, আচ্ছা আকাশ, তুই একটা সত্যি কথা বলতো আমাকে। আমাকে কি তোর ভালো লাগে না? ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগছে। আপনি সবার থেকে আলাদা। এই আমাকে আপনার ছোট ভাইয়ের মতো করে খাইয়ে দিচ্ছেন, আবার আদর করে গোসলও করিয়ে দেন, আরও অনেক কিছু। আপনাকে আমার বোন হিসেবে ভালোই লাগে। এ বলে আকাশ মনে মনে হাসতে লাগলো। এদিকে ফারিয়া তো রেগে আগুন। সে না তো কিছু বলতে পারছে আর না তো কিছু করতে পারতেছে। এমন সময় ফারিয়া তার ঠোঁটজোড়া আকাশের ঠোঁটের সাথে লাগিয়ে লিপকিস করতে লাগলো। ফারিয়া আকাশের ঠোঁটজোড়া চুষে চুষে খাচ্ছে। এদিকে আকাশও আস্তে আস্তে রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ পর এইভাবে থাকার পর ফারিয়া আকাশকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে লজ্জায় লাল হয়ে বলতে লাগলো,
আমি যেন আর কোনো দিনও তোকে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে না দেখি। যদি দেখি, এবার তো লিপ কিস করলাম, পরের বার অন্য কিছু করব। লিপ কিসটা ভালোই লাগছে, কিন্তু আমার তো আবার মন চাইতেছে লিপ কিস করার জন্য। আমি তোর বড় আপুর মতো, তাই না? তুই প্রতিদিন 3টা করে পাবি, এর বেশি একটাও পাবি না। কিন্তু আজকে তো একটা দিয়েছো, আর 2টা কখন দিবে? আর 2টা আমার যখন ইচ্ছা হবে তখন দিব। এখন গিয়ে ঘুমিয়ে পড়। আমি তো ভাবতেছি আজকে গল্প করব, কিন্তু আপনি যখন বলতেছেন ঘুমাইতে, তাহলে আমি গিয়ে ঘুমাই। এ বলে আকাশ চলে আসলো তার রুমের দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে ফারিয়া আস্তে আস্তে চলে আসলো আকাশের রুমের সামনে। এসে দেখে আকাশ ঘুমিয়ে আছে, তাই আস্তে আস্তে করে আকাশের কাছে গিয়ে তার পাশে বসে বলতে লাগলো, আকাশ, তুমি কেন বোঝো না আমাকে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি আকাশ। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি তো তোমাকে আমার বর হিসেবে মানছি, কিন্তু তুমি তো অন্য মেয়েদের পেছনে ঘুরোঘুরি করো। আমার অনেক কষ্ট হয় আকাশ। তুমি আমার থেকে ছোট, তাই কিচ্ছু বলি না। ফারিয়া আস্তে করে আকাশের কপালে গালে ঠোঁট আলতো করে চুমু দিয়ে আকাশের পাশে শুয়ে পড়ল। এদিকে আকাশ মিটিমিটি করে হাসতেছে আর বলতেছে, আমিও তো দেখতে চাই আমার মতো পিচ্চি ছেলের জ্বালা সামলাও কিভাবে তুমি। আকাশ ফারিয়ার দিকে ঘুরে এক চোখ খুলে তাকিয়ে দেখে ফারিয়া তার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। এটা দেখে আকাশ আস্তে আস্তে যত ফারিয়ার কাছে আসতেছে ততই আকাশের নিঃশ্বাস ভারী হচ্ছে। আকাশ ফারিয়ার ঠোঁটে হালকা করে কামড় দিয়ে দিল। এদিকে ফারিয়া বুঝতে পারল যে তার ঠোঁটে কেউ কামড় দিয়ে ধরেছে। ফারিয়া একটু নড়চড় করতেই আকাশ ফারিয়াকে ছেড়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে পড়ল। এদিকে ফারিয়া আস্তে আস্তে বিছানা থেকে উঠে আকাশের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে আকাশ আস্তে আস্তে ফারিয়ার দিকে যাচ্ছে তো যাচ্ছে। এক পর্যায়ে যাইতে যেতে আকাশ পড়ে গেল ধপাস করে নিচে। এটা দেখে ফারিয়া একটু জোরেই হেসে উঠল। পিচ্চি ছেলে তো দেখি আমার ঠোঁটের উপর ক্রাশ খেয়েছে। তা পিচ্চি ছেলে না ঘুমিয়ে কি হচ্ছে এইসব? এদিকে আকাশ তো পড়ে গেছে লজ্জে। বেচারি কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই কিছু না বলে আবার তার বালিশে এসে শুয়ে পড়ল। এদিকে ফারিয়া ও আকাশের পাশে সে শুয়ে পড়ল। দুইজন যে কখন ঘুমিয়ে গেছে তাদের খেয়াল নেই। মাঝরাতে আকাশ ফারিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফারিয়া তার বুকে ভারী কিছু অনুভব করতে চোখ খুলে দেখতে লাগলো কে তার বুকে মাথা রেখে শুয়ে আছে। ডিম লাইটটা জ্বালাতে দেখতে পেল আকাশ তার বুকে শুয়ে আছে। এটা দেখে ফারিয়া মুচকি হাসিতেই উঠল। আকাশের কপালে চুমু দিয়ে আবার ঘুমিয়ে এসে পাড়ি জমালো ফারিয়া। সকাল 10টায় ফারিয়ার ঘুম ভাঙতে দেখতে পেল আকাশ তার পাশে নেই। বিছানা থেকে উঠে যে বাইরে যেতে যাবে এমন সময় টেবিলের উপর একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা খুলতেই দেখতে পেল আকাশের হাতের লেখা। চলুন দেখে আসি আকাশ কি লিখেছে ফারিয়াকে। আপু, আমি বাহিরে যাইতেছি, আমার ফোনটা টেবিলের উপরে, আমাকে ফোন দিলেও পাবেন না। রাতে বাসায় আসবো, বন্ধুদের সাথে ঘুরতে যাইতেছি, ঠিকমতো খাওয়া দাওয়া করে নিয়েন বড় আপু। এদিকে আকাশ বসে আছে বাইকের উপর। এমন সময় সিয়াম বলতে লাগলো, কিরে আকাশ, তুই এখনো কি তোর বউকে আপু বলে ডাকিস নাকি? তো কি বলো ডাকবো? উনি নিজেই তো আমাকে ছোট ভাই বলে সম্বোধন করে, তো আমি তাকে বড় আপু বললে অপরাধ কোথায়? তুই আর ভালো হলি না রে। চল কোথাও থেকে ঘুরে আসি। ওরা তো ওদের গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছে, আমাদের তো তারা মনেই রাখে না। ঠিক বলেছিস সিয়াম, চল আমি আর তুই কোথাও থেকে ঘুরে আসি। ভাবিকে নিয়ে নে তোর সাথে, উনি তো একা একাই বাসায় থাকে। ওনাকে নিতে হবে না, আমি আর তুই যাব। ওনাকে নিলে পরে সমস্যা হবে। কি সমস্যা হবে আমাকে বল, আমি তো দেখতেছি কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমি তো ফোন আনি নাই, তাহলে তাকে বলবো কি করে? বাইক নিয়ে যা, বাসা থেকে নিয়ে আয় তাকে। আমিও বাসা থেকে ভালো একটা ড্রেস পরে আসি। আচ্ছা তাহলে যা। আকাশ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, রাতে না আসার কথা ছিল, এখন যে চলে আসলি পিচ্চি? চলে এসেছি একটা কারণে, আপনাকে নিয়ে ঘুরতে যাব। যাবেন নাকি আমার সাথে? তুই একা একা যাবি নাকি আমি তোর বন্ধুও যাবে তোর সাথে? আমার বন্ধুও যাবে। কালো একটা বোরকা পরে আসেন তাড়াতাড়ি, আপনাকে নিয়ে আবার যাইতে হবে ওইখানে। 10 মিনিট বসো, আমি আসতেছি এক্ষুনি। ফারিয়া চলে গেল রুমে।
এইদিকে আকাশ বসে রইল। প্রায় 10 মিনিট পর ফারিয়া কালো একটা বোরকা পরে আসলো। দেখতে পুরো শেহজাদিদের মতো লাগছে। আকাশ কিছু না বলে ফারিয়াকে তার বাইকের পিছনে বসিয়ে দিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে সিয়াম দাঁড়িয়ে আছে। সিয়াম তার বাইক চালাচ্ছে। এদিকে আকাশের পিছনে বসে আছে ফারিয়া। আকাশ, তুমি বাইক চালাতে পারো তো? পারি। আমাকে শক্ত করে ধরে বসেন। ঠিক আছে। আকাশ বাইক চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পর বাইক চালাতে চালাতে চলে আসলো অনেক সুন্দর একটা জায়গায়। 3 জন ঘোরাঘুরি করতেছে। এমন সময় আকাশ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছি, তবে আমাকে প্রতিদিন এইভাবে ঘুরতে নিয়ে আসলে আরো বেশি খুশি হব। আপনাকে যদি প্রতিদিন আনি তাহলে আমার বাকি গার্লফ্রেন্ডদেরকে ঘুরাবো কখন? আকাশের মুখে এই কথা শুনে ফারিয়া রাগী চোখে আকাশের দিকে তাকালো। 3 জন বসে আছে একটা কাঠের বেঞ্চে। এমন সময় পিছন থেকে কে যেন আকাশের চোখ ধরে বলতে লাগলো, টুকি, আমি কে বলতো আকাশ? আরে মোটকে তুই ছাড়া আর কে হবি? আমি বুঝি না, তোর সাথে যখনই দেখা হয় তোর চোখ ধরে রাখলে তুই বুঝেছিস কি করে? আমি যে তোকে খুব ভালোবাসি এর জন্যই তো তোর শূন্যতা অনুভব করে বুঝে নাই। এতক্ষণ তোর কথাই বলছিলাম। সিয়ামকে জিজ্ঞেস কর। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, আমি সব কিছুই বুঝি। চল আমাদের সাথে তুই আমার বরের পরিচয় করিয়ে দিই। ওই দিন তো তুই ছিলি না, তাই দেখা করতে পারি নাই। সিয়াম, তুই বস, আমি আকাশকে নিয়ে যাইতেছি। ঠিক আছে, যা মুটকি। সুমাইয়া আকাশের হাত ধরে নিয়ে যাইতেছে। এদিকে ফারিয়া এক নজরে তাকিয়ে আছে তাদের দিকে। এটা দেখে সিয়াম বলতে লাগলো। এদিকে আকাশ তাদের সকল কথা শুনে ফেলেছে। মুচকি হাসি দিয়ে তাদের সামনে যাই। এটা দেখে সিয়াম বলতে লাগলো, ভাবি, আপনি আকাশকে যেমন মনে করেন না, আকাশ তার থেকে ভিন্ন। সে আপনাকে দেখলেই মেয়েদের সাথে ফ্ল্যাট করে, আপনাকে রাগাতে চায়। আপনার রাগী মুখ কি না তার কাছে অনেক ভালো লাগে? কিন্তু সিয়াম, আকাশ তো একটুও বোঝে না। আমি তার কাছে আসতে চাইলে সে আমার থেকে দূরে যেতে চায়। সে এমনই। আপনাকে ঠিক করতে হবে কি আকাশকে। সুমাইয়া হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। একদিন সুমাইয়ার কাজিন আত্মহত্যা করতে গিয়েছিল। পরে সুমাইয়া তার কাজিনকে নিয়ে আসে আকাশের কাছে। পরে আকাশ থেকে কী যেন বুঝাই, এরপর আর সে এমন করে না। আকাশকে এখন কিভাবে কি করব তুমি একটু বলে দাও, যাতে সে আমার কাছে থাকে। আপনি সবসময় তাকে ব্যস্ততা দেখাবেন। ফোনে কথা বলার ভান ধরবে, যাতে সে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, আপনার কাছে সবসময় থাকতে পারে। এতে যদি বিপরীত হয়, তখন যদি আকাশ আমার কাছ থেকে দূরে সরে যায়? সে দূরে যাবে না, আমি জানি। আপনাকে যেটা বলছি এটাই করেন। কী রে, কখন আসলে? এই মাত্র আসলাম। তা বড় আপু সিয়ামের সাথে কি গল্প করছিলেন? জিজ্ঞেস করেছিলাম তুই কয়টা প্রেম করেছিস, কয়টা মেয়েকে ধোকা দিয়েছিস। ও আচ্ছা, অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এখন চলো সবাই বাসায় চলে যাই। বাসায় তো যাবই, আর একটু থাকি। ঠিক আছে, থাকো তাহলে। 3 জন আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় ফারিয়া তার কাজ করতে লাগলো। ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়লো। এদিকে আকাশ তার রুমে এসে ঘুমিয়ে পড়লো। তাই তার আর কিছু করতে হবে না। এদিকে ফারিয়া আস্তে আস্তে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে দরজা বন্ধ। তাই ফারিয়া পাশের রুমে গিয়ে শুয়ে পড়লো। কিন্তু ফারিয়ার তো ঘুম আসতেছে না। কি যেন একটা মিস করতেছে। একবার এই পাশে একবার ওই পাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকাল 7টায় আকাশ এখনও ঘুমিয়ে আছে। এদিকে ফারিয়া আজকে তাড়াতাড়ি উঠে পুরো বাড়ির কাজ শেষ করে বসে আছে সোফায়। এমন সময় তার শাশুড়ি মায়ের ফোন এলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কেমন আছো ফারিয়া মা? কি? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। তা আকাশ কি এখনো মেনে নেয় নাই তোমাকে, নাকি আগের মতোই মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায়? সে আগের মতোই আছে, আরো আমাকে বড় আপু বলে ডাকে। আম্মু, আমার আর এসব শুনতে ভালো লাগতেছে না। আপনার ছেলেকে একটু বোঝান। আমি কালকে আসছি, তার সাথে কথা বলে দেখবো নে সে কেন তোমার সাথে এমন করে। ঠিক আছে আম্মু, আপনি যখন আসবেন আমাকে একটা ফোন দিয়েন, আমি রান্না করব আপনাদের জন্য। আচ্ছা, ফোন দিব নে।
ফারিয়া কথা বলা শেষ করে টিভি দেখতে লাগলো। এদিকে আকাশ এখনো ঘুমাচ্ছে। এটা দেখে ফারিয়া ভাবতে লাগলো, কি ব্যাপার, ছেলেটা তো কখনোই এতক্ষণ ঘুমায় না, আজকে কি হয়েছে? আমার সাথে রাগ করেছে নাকি? যাই তো, গিয়ে দেখে আসি একবার। যেই ভাবা সেই কাজ। টিভিটা বন্ধ করে রেখে চলে আসলো আকাশের রুমের সামনে। দরজায় কয়েকবার টোকা দিতে আকাশ বিছানা থেকে উঠে কোনো রকম দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। কি রে, আজকে কি হয়েছে, খেলতে যাবি না? না, শরীরটা ভালো লাগতেছে না, তাই আজকে খেলতে যাব না। কি হয়েছে দেখি, জ্বর এসেছে নাকি? ফারিয়া আকাশের শরীরে হাত দিতে দেখতে পেল আগুনের মতো গরম হয়ে আছে। তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে একটা বাটিতে করে পানি নিয়ে আকাশের প্যান্টের পকেট থেকে রুমাল বের করে ভিজিয়ে কপালে জলপট্টি দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফারিয়া দেখতে পেল আকাশের জ্বর আরও বাড়তেছে। তাই আকাশের ফোনটা নিয়ে শ্যামকে ফোন দিল। একবার রিং হতেই শ্যাম ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ওই শালা, এতগুলো ফোন দিলাম, ধরলি না কেন? সিয়াম, আমি তোমার ভাবি বলছিলাম, আকাশের তো অনেক জ্বর এসেছে, মাথায় পানি দিয়েও জ্বর কমতেছে না, তুমি প্লিজ একটা ডাক্তার নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি এখন আসতেছি, ডক্টর নিয়ে রাখলাম এখন তাহলে। ফারিয়া ফোনটা রেখে দিল। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেল ফারিয়া। দরজাটা খুলে দিতেই দেখতে পেল শ্যাম একজন ডাক্তারকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখে উপরে নিয়ে আসলো ডাক্তার। আকাশকে দেখে বলতে লাগলো, দেখুন, আকাশের জ্বরটা অনেক বেড়ে গেছে। এখন একমাত্র শারীরিক সম্পর্ক করলেই ওর জ্বরটা নিয়ন্ত্রণে আসা যাইতে পারে। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাইতেছি, এইগুলো খাওয়াবেন, তাহলে জ্বরটা পুরোপুরিভাবে কমে যাবে। ঠিক আছে ডাক্তার। ভাবি, রিসিপ্টটা আমাকে দেন, আমি ওষুধ এনে দিতেছি, পরে আপনারটা আপনি বুঝে নিন কি করবেন। ঠিক আছে সিয়াম, যাও তাহলে। ডাক্তারকে পৌঁছে দিয়ে আকাশের জন্য যা যা ট্যাবলেট লিখে দিয়ে গেছিল সেগুলো দিয়ে চলে গেল তার বাসায়। এদিকে ফারিয়া পায়চাই করতেছে আর ভাবতেছে, আমি যদি এখন ওর সাথে শারীরিক সম্পর্ক করি, পরে যদি আকাশ আমাকে মেনে না নেয়, তখন যদি আমাকে ভুল বোঝে, না না, আমি এটা করতে পারবো না। ওষুধ খাইয়ে দেখি জ্বর কমে নাকি। ফারিয়া আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের মুখটা একদম শুকিয়ে গেছে। ফারিয়া একবার টেবিলের উপর থেকে ট্যাবলেটে হাত দিয়ে যে ট্যাবলেটটা নিতে যাবে, এমন সময় ফারিয়া আবার কি মনে করে ট্যাবলেটটা রেখে দিল। আস্তে আস্তে বিছানায় উঠে আকাশের ঠোঁটটা তার ঠোঁটের সাথে লাগিয়ে চুষতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আস্তে আস্তে তার শাড়িটা খুলে ফেলে দিতে নিলে বাকিটা ইতিহাস। প্রায় 2 ঘন্টা পর ফারিয়া আকাশের কপালে চুমু খেয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, আকাশ, তোমার কষ্ট আমি দেখতে পারছি না, তাই তুমি না চাওয়া সত্ত্বেও আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি, মাফ করে দিও আমাকে। এই বলে ফারিয়া চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে আকাশের জন্য স্যুপ বানিয়ে এনে খাইয়ে দিল। রাতের দিকে আকাশের জ্বরটা অনেকটাই কমে এসেছে। বিছানা থেকে উঠতে যাবে এমন সময় দেখতে পেল তার পরনে কিছু নেই। এটা দেখে জিজ্ঞেস করতে লাগলো। ফারিয়া চলে যেতে আকাশ ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল। এদিকে ফারিয়া আকাশের রুমে প্রবেশ করতে করতে বলতে লাগলো, ফারিয়া আপু, আমার ড্রেস কোথায়? তোমার ড্রেস ধুয়ে দিয়েছি, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার আনতেছি। আকাশ, কালকে তোমার আম্মু মানে আমার শাশুড়ি আম্মু আসবে, সকাল সকাল উঠে কিছু বাজার করে আনতে হবে তোমাকে, পারবে তো আনতে? পারবো। একটা লিস্ট লিখে দাও আপু, আমি ওইটা অনুযায়ী সব নিয়ে আসবো। আবার বল, কি বললি তুই? বলছি যে আপু, এই আমি তোর কোন কালের আপু লাগি? বিয়ে করেছিস আজকে 4 মাস হয়েছে, আপু 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 ডাকতে ডাকতে আমার মাথাটা খেয়ে ফেলেছিস। অন্তত শাশুড়ি আম্মু বাড়িতে আসলে আমার নাম ধরে ডাকিস। ঠিক আছে আম্মু আগে আসুক, এরপর না হয় নাম ধরে ডাকবো। ততক্ষণ তো তুমি আমার বড় আপু, তাই না? আবার তুই আমাকে বড় আপু বলে ডাকলি? ডাকলাম, হি হি হি। দাঁড়া, আজকে তোর দাঁত ভেঙে দিব। তুই আমাকে আপু ডেকে আবার দাঁত বের করে হাসাহাসি করতেছিস। এই বলে ফারিয়া আকাশকে দৌড়াতে লাগলো। এদিকে আকাশ একবার খাটের এই পাশে আসতেছে তো আরেকবার ওই পাশে যাইতেছে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আকাশকে টানমে বিছানায় যে শুয়ে দিতে যাবে এমন সময় ফারিয়া ও আকাশের বুকের উপর পড়ে যায়। এদিকে ফারিয়া কি করবে ভেবে পাচ্ছে না। সমলজ্জে আকাশের বুকে মুখ লুকালো ফারিয়া। বেশ কিছুক্ষণ
এইভাবে থাকার পর ফারিয়া উঠে পড়ল আকাশের উপর থেকে। এদিকে আকাশ তার জায়গায় এসে শুয়ে পড়ল। ফারিয়া দেরি না করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবার আগে আকাশ ঘুম থেকে উঠে চলে গেল মিজানের দোকানে তরতাজা মাংস নিয়ে আসার জন্য। আকাশকে দেখে মিজান বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমাকে তো আগের মতো বাজারে দেখি না। আসলে মিজান মামা, আমি আর আমার স্ত্রীর বাসায় থাকি তো, তাই আর কি আগের মতো মাংস নেই না। আজকে মেহমান আসবে তাই মাংস নিতে এসেছি। 15 কেজি মাংস রেডি করে রাখেন, আমি বাকি বাজারগুলো নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। আকাশ বাকি বাজারগুলো করে মিজানের দোকান থেকে মাংসগুলো নিয়ে চলে আসে বাসায়। কলিং বেল দিতে ফারিয়া এসে দরজা খুলে দিল। তুমি বাজারে যাবে, আমাকে একবার ডাক দিয়ে যাবে না? আরো কিছু আনার ছিল। যা যা লাগবে সব এনেছি, একবার দেখে নাও। যেটা না থাকবে ওইটা না হয় আনা যাবে। ঠিক আছে, তুমি রুটি খাইতে থাকো, আমি দেখে নিতেছি আর কি কি লাগবে। আচ্ছা। আকাশ চলে আসলো খাবার টেবিলে। রুটিতে জেলি মাখিয়ে খেতে লাগলো আকাশ। বেশ কিছুক্ষণ পর ফারিয়া এসে বলতে লাগলো, সব কিছুই আনা হয়েছে, এখন আমার সাথে একটু কাজ করতে হবে। পারবে তো করতে? পারবো। ঝটপট বলে ফেলো কি করতে হবে, আমি করে দিতেছি। ফারিয়া যা যা বলতেছে আকাশ তাই তাই করে দিতেছে। এদিকে ফারিয়া সকাল রান্না শেষ করে ফেলো 4 ঘন্টার মধ্যে। কাজ শেষ করে বসে আছে এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু আম্মু এবং তার বোন দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে তার মা জড়িয়ে ধরল। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমাদের বৌমা কোথায়? সে রান্নাঘরে কাজ করতেছে, ভিতরে আসো সবাই। আকাশ সবাইকে ভিতরে নিয়ে আসলো। দুপুরের খাবার খেয়ে বসে আছে এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, কোনো কাজ টাজ তো করিস না, এখন অফিসে একটু সময় দে, তাহলে একটু ভালো হয়। আব্বু ভাবতেছি 1 তারিখ থেকে জয়েন করব অফিসে। আপু দুলাভাইকে নিয়ে আসতে। তো দুলা ভাইয়ের অনেক কাজ রে, আমাদের অফিস আবার তার বাবার অফিস দুটাই দেখাশোনা করে, তাই আর কি সময় করে উঠতে পারে না। ও আচ্ছা। সবাই সবার সাথে গল্প করতে লাগলো। এদিকে তানিয়া ফারিয়াকে জিজ্ঞেস করতেছে, কি ভাবি, বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করেন এখন? আর কত একা একা থাকবেন? আমার ভাই তো সারাদিন বাইরেই থাকে। তোমার ভাই আমাকে সময় দিলে তো বাচ্চা কাচ্চার প্ল্যান করতাম, কিন্তু তোমার ভাই তো সারাদিন বাহিরে বাহিরে থাকে। রাতে যাও একটু আসি, কিন্তু আকাশ তো ছোট মানুষ, তাই আর কি, তোমার সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। চিন্তা করো না, আর কিছুদিন পর তোমাকে এমনিতেই মেনে নেবে, দেখে নিও। তানিয়া ফারিয়ার সাথে কথা বলতেছে এমন সময় আকাশ বলতে লাগলো, ফারিয়া, আমি একটু বাহিরে যাইতেছি, আস্তে আস্তে সন্ধ্যা হবে। এই শোন আকাশ। আপু বলো, কি বলবে? তুই ফারিয়াকে সময় দাস না কেন? বাচ্চা কাচ্চার মুখ দেখতে দিবি না নাকি আমাদের? কিন্তু আপু, আমি তো সব সময় বাসায় থাকি, সময় দিব কিভাবে? আর বাসায় থাকলেও যদি বলো সময় দেই না, তাহলে তো তোমরা আমাকে নির্যাতন করতেছো বলতে গেলে। আরে বলদ, আমি এই সময়ের কথা বলতেছি না, ওই সময়ের কথা বলতেছি হাদারাম। আমি কিছুই জানি না, তুমি কোনো সময়ের কথা বলতেছো। এখন আমি গেলাম, বাই। এই বলে আকাশ চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে সিয়াম, ফারহান আরো অনেকজন বসে আছে। আকাশকে দেখে সিয়াম বলতে লাগলো, কি রে মামা, আজকাল তো দেখি ঘর থেকে বেরই হোস না বউ রেখে। আরে না রে বেটা, আম্মু আব্বু আর আপু এসেছে আজকে, তাই আর বাসা থেকে বের হতে পারি নাই। ও আচ্ছা, তা কি প্ল্যান করলে? আমরা কি মিষ্টি টিষ্টি খেতে পারবো না? মিষ্টি খাবি তো আয়, আমার সাথে দোকান থেকে মিষ্টি খাইয়ে নি। শালা বলত, তুই বলতি রয়ে গেলি। বলছি, বাচ্চা কাচ্চার সুখবর কি শোনাবি না আমাদের? দেরি হবে রে, আগে আমি আব্বুর অফিসটা ভালো করে বুঝে নিই, এরপর গিয়ে বাচ্চা কাচ্চার প্ল্যান করব। বেশ ভালো কথা, কর কর। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা শেষ করে সন্ধ্যায় আকাশ চলে আসলো বাসায়। সোফায় বসে আপেল খাচ্ছে আর টিভি দেখতেছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, আকাশ, আর ওই বাড়িতে থাকতে হবে না, চল আমাদের বাড়িতে চলে যাবি। এইখানে একা একা থাকা লাগবে না কারো। তুই অফিসে চলে গেলে বৌমা একা হয়ে যাবে। আচ্ছা আম্মু, আর 2 দিন থাকো এইখানে,
আমাদের সব কিছু গুছিয়ে নিই, এরপর না হয় যাওয়া যাবে। ঠিক আছে, এখন রুমে যা। ফারিয়া একা একা বসে আছে ঘরে। আকাশ চলে গেল রুমে গিয়ে দেখে ফারিয়া বিছানায় শুয়ে আছে। আস্তে আস্তে করে ফারিয়ার কাছে এসে ফারিয়ার কোমরে হাত রাখতেই ফারিয়া লাফ দিয়ে উঠে বিছানায় বসে পড়ল। আকাশের দিকে চোখ গরম করে তাকিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তুই এমন করলি কেন আমার সাথে? আমি তোকে তো আজকে মেরেই ফেলবো। আমি তো ভাবছিলাম আপনি ঘুমিয়েছিলেন, তাই এই ফাঁকে একটু আপনার ওই চিকন কোমরে হাত দিয়েছিলাম। হি হি হি। হাত দিবি বলে দিবি না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন হাত দে, কিছু বলবো না। না, এখন হাত দিলে আর মজা পাবো না, আবার অন্য সময় হাত দিবনে। তা এইভাবে শুয়ে আছেন কেন? অসুস্থ নাকি? অসুস্থ না, এমনি শুয়েছিলাম। কিছু বলবি নাকি? না, কিছু বলবো না, তবে একটা কথা জানার ছিল আপনার কাছ থেকে। বল, কি কথা জানাবি? আমার যে জ্বর এসেছিল, সিয়াম বলেছে জ্বরের পরিমাণটা অনেক বেশি ছিল। এখন বলতে চাইছিলাম কি, আমার জ্বরটা নিয়ন্ত্রণে এনেছেন কিভাবে? যদি বলতেন খুব ভালো হতো। এটা না হয় না, বলাটাই ভালো হবে। এখন কথা হচ্ছে, আমরা তো ওই বাসায় চলে যাব, এখানে থাকবে কে? এইখানে আমাদের এই বাড়ির কেয়ারটেকার আছে, সে থাকবে তার পরিবার নিয়ে। ও আচ্ছা, আমি সব গুছিয়ে নেই। আপনার কি কি ভরতে হবে ব্যাগে বলেন আমাকে, আমি ভরে রেখে দিতেছি। আমার তো জামা কাপড় ছাড়ার কোনো কিছুই নেই পরার মতো। আচ্ছা, এক কাজ করেন তো, আমাকে এক গ্লাস লেবু শরবত এনে দেন। লেবুর শরবত দিয়ে কি করবে তুমি এই সময়? খাবো আর কি করব? লেবু শরবতে প্রচুর পরিমাণে শক্তি থাকে, পুরো শরীরের ক্লান্তি দূর করে দেয়, তাই বলছিলাম খাওয়ার জন্য। আচ্ছা বসো তুমি, আমি বানিয়ে আনতেছি তোমার জন্য। 5 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। আর একটা কথা, আবার কি কথা বলবে তুমি? এইভাবে যদি আমার কথা সব সময় শুনতেন তাহলে কতই না ভালো হতো। আজকে আর আপনার হাতে মাইর খাইতে হইতো না আবার। তুই পিচ্চি মানুষ, তোর কথা মতো চললে আমাকেও পিচ্চি হতে হবে। আমি যেহেতু তোর বড়, মাঝে মধ্যে একটু শাসন করতে পারবো। এই তো ভালো কথা বলেছো। কেমন যে শাসন করা জানি তো। ঠাস ঠাস করে আমার গালে চর মেরে লাল বানিয়ে দাও, আমার বুঝি কষ্ট হয় না? ফারিয়া মুচকি হাসি দিয়ে আকাশের গাল টেনে ধরে বলতে থাকে, ওলে বাবালে, আমার পিচ্চি বড়টা বুঝি কষ্ট পায়। আচ্ছা আর মারবো না, আমার কথা মতো চলবে তাহলেই হবে। ঠিক আছে, এখন তাহলে যাও, আমার জন্য লেবুর শরবত নিয়ে আসো। ফারিয়া চলে গেল। এদিকে আকাশ বিছানায় শুয়ে গান গাইতেছে। ফারিয়াকে নিচে নামতে দেখে রত্না বেগম বলতে লাগলো, কি হয়েছে ফারিয়া, তুমি নিচে নেমে আসলে কেন? আকাশ তো উপরেই আছে। আপনার ছেলে নাকি লেবুর শরবত খাবে, তাই আর কি লেবুর শরবত বানাতে আসলাম। ও আচ্ছা, তাহলে একটু বেশি করেই বানিয়ে ফেলো, সবাই না হয় খেয়ে নেবে। তানিয়া আপু কি চলে গেছে? সে চলে গেছে, আর কালকেই আমরা চলে যাব। যা নেওয়ার নিয়ে নাও। ঠিক আছে আম্মু। ফারিয়া সবার জন্য শরবত বানিয়ে সবাইকে দিয়ে আকাশের জন্য নিয়ে আসলো। এদিকে আকাশ ফারিয়াকে দেখতেছে আর শরবত খাচ্ছে। এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখতেছেন? খাবেন নাকি? দিলে তো খাবই, এখন আপনি না দিলে খাবো কি করে? আকাশ অর্ধেক খেয়ে বাকিটা দিয়ে দিল ফারিয়াকে। এদিকে ফারিয়াও খেয়ে নিল বাকিটুকু। রাতে ফারিয়া তার কাপড় গুছিয়ে আকাশের কাপড় গুছিয়ে নিল। ডর থেকে সব কিছু বের করে লাগেজ ভরতে যাবে, এমন সময় ডাক্তার যে আকাশকে ওষুধের রিসিপ্টটা দিয়ে গিয়েছিল ওইটা লাগেজের ভিতর ভরে নিল, যদি কোনো এক সময় কাজে লাগে এই ভেবে সব কিছু গোছগাছ করে রেখে দিল। পরের দিন সকালে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল বাড়িতে। আকাশ বাড়িতে সে ঘরে না থেকে সোজা চলে গেল অফিসে। ঘুরে ঘুরে দেখতেছে, এমন সময় ম্যানেজার এসে ডাক দিয়ে বলতে লাগলো, স্যার, আপনাকে ডাকতেছি আপনার আব্বু। আপনি যান, আমি আসতেছি এখনই। ম্যানেজার চলে যেতে আকাশ কিছুক্ষণ পর চলে গেল তার আব্বুর কেবিনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, আব্বু আমাকে ডেকেছো? তোকে ডেকেছি, আজ থেকে তুই এই অফিসটা দেখাশোনা করবি। আস্তে আস্তে বাকি অফিসগুলো কাজ বুঝিয়ে দেব আমি। ঠিক আছে আব্বু, তবে আমি আর কিছুদিন পর থেকে অফিসে বসতে চাইছিলাম। ফারিয়াকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো তো, তাই আর কি। তো ঘুরে আয়, তোর শ্বশুর বাড়ি থেকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই গেলে ওরাও খুশি হবে অনেক। শ্বশুরবাড়িতে না কক্সবাজার যাব, পরে আসার সময় না হয় শ্বশুরবাড়ি গিয়ে আসবো।
ঠিক আছে, তাহলে আজকেই চলে যা তুই। আমি নতুন গাড়ি কিনেছি, ওটা নিয়ে যা। ধন্যবাদ আব্বু। আকাশ আর কিছুক্ষণ অফিস থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। আজকে ফারিয়াকে অপরূপ সুন্দর লাগছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর নীল রঙের ড্রেস পরেছে, একেবারে পরি লাগতেছে। এদিকে আকাশ এক নজরে তাকিয়ে আছে। এটা দেখে ফারিয়া লজ্জা পেয়ে যায়। আকাশকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, এই আকাশ, এভাবে কি দেখতেছো? আমি তো একটা পরীকে দেখতেছি। এটা তো পরী না, মনে হচ্ছে দিনের বেলা আকাশ থেকে চাঁদ নেমে এসেছে এই বাড়িতে। হয়েছে, আর পাম দিতে হবে না, ঘরে আসো। সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছো? আকাশ ঘরে ঢুকতেই রত্না বেগম বলতে লাগলো। আকাশ তার মাথা চুলকাতে বলতে লাগলো, আকাশ, এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে কি করছিলি তুই? ফারিয়া যে তোকে কতবার বলছে ঘরের ভিতরে আসতে, আসলি না কেন? ইয়ে না মানে আম্মু, আমি তো বাইরে চাঁদ দেখছিলাম তাই আর কি। হয়েছে হয়েছে, চাঁদ আর দেখতে হবে না। ফারিয়া, রেডি হয়ে নাও, তোমরা দুজন আবার কক্সবাজার যাবে আজকে। আম্মু, এই সময় কক্সবাজার? তাও আমরা দুজন যাব, আপনারা যাবেন না আমাদের সাথে? তোমরা যাও, এখন পরের বার তোমাদের বাচ্চা কাচ্চা হলে না হয় আমরা তাদের নিয়ে যাব। কি যে বলেন না আম্মু। আচ্ছা আকাশ, চলো আমরা রেডি হয়ে নেই। আম্মু, আরেকটা কথা ছিল। বলো, কি বলবে? আসলে আমি তো অনেক দিন হয়েছে এখানে এসেছি, বাসায় তো যাইও নাই। কক্সবাজার থেকে আসার পর যদি বাসায় যাওয়ার অনুমতি দিতেন তাহলে তো খুব ভালো হতো। অনুমতির কি আছে? তুমি যাবে আসবে বলতে হবে নাকি? কক্সবাজার থেকে আসার সময় তোমাদের বাড়িতে কয়েকদিন থাইকা এরপর আইসো। ধন্যবাদ আম্মু। ফারিয়ার আকাশ চলে গেল তাদের রুমে। আকাশ বিছানায় শুয়ে আছে। এইদিকে ফারিয়া তাদের দুজনের জামা কাপড়গুলো ব্যাগের ভিতরে ভরতেছে আর বলতেছে, আমাদের বাড়িতে কিন্তু আপনাকে 1 সপ্তাহ থাকতে হবে। 1 সপ্তাহ থাকতে পারবো না, একদিন থেকে চলে আসবো। তাহলে কক্সবাজারও যাওয়ার দরকার নেই আমার। আপনার যদি মন চায় আপনার বন্ধু বা গার্লফ্রেন্ডকে নিয়ে যান তাহলে খুব ভালো হবে। আরে রাগ করো কেন, আমার সিনিয়র বউ। আচ্ছা 7 দিন ওই থাকবো তোমাদের বাসায়, খুশি তো এখন? খুশি, অনেক খুশি। ফারিয়া তাদের লাগেজ গুছিয়ে নিল। বিকাল 5টায় আকাশের ফারিয়া রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। আকাশ ড্রাইভ করতেছে আর ফারিয়া তার পাশের সিটে বসে চিপস চকলেট সব খেতে লাগলো। এইভাবে যদি খাও তাহলে তো আমাকে 1 মাসে ফকির বানিয়ে দিবে তুমি। তোর টাকায় খাচ্ছি না, এটা আমার বাবার টাকা। আমি আমার বাবার টাকায় খাচ্ছি। যেদিন আমাদের বাচ্চা কাচ্চা হবে সেদিন তোমার টাকায় খাবো। আমি তো ভাবতেছি আরো 5টা বছর বাচ্চা নেওয়ার কথা বলবো আপনাকে। এখন আপনি কি বলেন? এর আগেই যদি হয়ে যায় তাহলে পরে কি করবেন? আপনার সাথে তো আর আমি ইটিস পিটিস করি নাই যে এর আগে হয়ে যাবে। তোমার যে জ্বর এসেছিল ওই দিন তো। ওই দিন কি বলেন? কিছু না, আর রাত হয়ে এসেছে, রাতে গাড়ি চালাতে হবে না। কোনো এক হোটেলের সামনে দাঁড়া করে আমরা না হয় রাতটা থেকে সকালে আবার রওনা দিব। সমস্যা নেই, আমি রাতে ড্রাইভ করতে পারি। আর যদি সমস্যা হয় তাহলে আমি না হয় একটা হোটেলে থেকে যাব। আপনি গাড়ি চালান, আমি ঘুমাই তাহলে, খুব ঘুম পাচ্ছে। ফারিয়া ঘুমিয়ে পড়ল। এদিকে জানালা হালকা খোলা থাকার কারণে ফারিয়ার চুলগুলো বাতাসে উঠতে লাগলো, আর সেই চুলগুলো ফারিয়ার মুখের উপর এসে পড়তেছে। আকাশ বাম হাত দিয়ে চুলগুলো বারবার ফারিয়ার কানের পিছনে গুজে দিয়েছিল। এতে আকাশেরও অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, যা আগে কখনো হয়নি। রাত 3টা পর্যন্ত ড্রাইভ করে আকাশ একটা রেস্টুরেন্টে গাড়িটা থামি ফারিয়াকে ডাকতে লাগলো। এই ফারিয়া, উঠো, আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসেছি। আমার খুব ঘুম পাচ্ছে, চলো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটা কেবিন বুক করে সকাল পর্যন্ত থাকি। চলো, গাড়িটা পার্ক করে রেখে দাও। আকাশ গাড়িটা পার্ক করে রেস্টুরেন্টের ভিতর চলে আসলো। এখানে থাকার জন্য জায়গা আছে, আবার খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে। ম্যানেজারের সাথে কথা বলে আকাশ ফারিয়াকে নিয়ে চলে আসলো কেবিনে। দুজন বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। পরদিন সকাল 10টায় ঘুম ভাঙলো তাদের। উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। কিছু টাকা ম্যানেজারের হাতে দিয়ে চলে আসলো গাড়িতে। আবারও আকাশ ড্রাইভ করতে লাগলো। মাঝপথে যা পাচ্ছে তাই ফারিয়া কিনে নিচ্ছে, খাচ্ছে, আর আকাশকে খাইয়ে দিতেছে।
সন্ধ্যায় চলে আসলো কক্সবাজার 5 স্টার রেস্টুরেন্টে একটা রুম বুক করে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখতেছে। সূর্য ডুবে যেতেই আকাশের ফারিয়া চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো বাহিরে। রাত 12টা বাজতেই চলে আসলো কেবিনে। ফারিয়া ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আকাশ ফারিয়ার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? পাশে এসে শুয়ে পড়েন। আপনি যখন বলেছেন 5 বছর পর বাচ্চা নেওয়ার কথা বলবেন, তাহলে 5 বছর পর বাচ্চা নিব। এখন কোনো কিছুই করা যাবে না। আকাশ কিছু না ভেবে ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণের মধ্যেই আকাশ ঘুমিয়ে গেল, কিন্তু ফারিয়ার চোখে ঘুম নেই। শরীর ক্লান্ত থাকার ফলে তারও ঘুম আসতেছে না, কেন এটা বুঝতেছে না। ফারিয়া আকাশের দিকে ঘুরে শুয়ে পড়ল। আস্তে আস্তে ফারিয়া আকাশের মাথাটা তার বুকের কাছে এনে চেপে ধরল। এদিকে ফারিয়া মনে মনে ভাবতেছে, এখন কেমন যেন একটা শান্তি লাগতেছে। এই পিচ্চি ছেলে যে আমাকে কি মায়া করেছে আল্লাহ ভালো জানে। সব চিন্তা করতে করতে ফারিয়া ঘুমিয়ে গেল। ভোর 5টায় ঘুম ভাঙলো আকাশে। এদিকে আকাশ নড়াচড়া করতে পারতেছে না। ফারিয়া তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, একটুও তাদের মধ্যে ফাঁক নেই। আকাশ আর নড়াচড়া না করে ফারিয়ার বুকের সাথে মাথাটা ঠেকে ফারিয়াকে জড়িয়ে ধরে আছে। 9টা বাজতেই ফারিয়ার ঘুম ভেঙে গেল। আকাশকে ছাড়তে যাবে, কিন্তু আকাশ ফারিয়াকে ছাড়ছে না। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, এই আকাশ, এখন ছাড়ো, উঠে ফ্রেশ হই, আর বিচে যাব তোমাকে নিয়ে। বিচে তো যাবই, আর একটু শুয়ে থাকতে দাও না। তোমার বুকের ওই ধুক ধুক শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তাই নাকি? আচ্ছা শুয়ে থাকো তাহলে। ফারিয়া আকাশকে জড়িয়ে ধরে আছে। দীর্ঘ 2 ঘন্টা পর আকাশ ফারিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন উঠে ফ্রেশ হয়ে আসো দুইজন, খাবার খেয়ে এরপর নিচে যাব গোসল করতে। তুমিও আসো, ফ্রেশ হয়ে নেই দুইজন। আকাশ আর না করলো না। দুজন উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো বিচে। একসাথে কিছু ছবি তুল দুইজন। গোসল করে আবারও চলে আসলো হোটেলে। ফারিয়া আয়নার সামনে বসে চুল আঁচড়াতে থাকে আর আকাশকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা আকাশ, আমাকে কখনোই ভুল বুঝে ছেড়ে দেবে না তো? ভুল বুঝতে যাব কেন? আর এইখানে তো ছাড়ার কোনো নামই আসতেছে না। বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর এটা আমরা আটকে রাখতে পারি না, দুইজনকেই মানতে হবে। তা ঠিক। তবুও তুমি যদি আমাকে কোনো কারণে ভুল বুঝে ছেড়ে দাও? নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কখনোই ছাড়বো না আপনাকে। আকাশ আর ফারিয়া আরও 3 দিন থেকে সবার জন্য কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিতে লাগলো। দীর্ঘ 13 ঘন্টার ড্রাইভ করার পর আকাশ চলে আসলো তার বাড়িতে। আকাশকে দেখে সবাই খুশি। রাতে সবার সাথে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের শ্বশুর বিল্লাল বলতে লাগলো, আকাশ, আমি শুনছি তুমি নাকি তোমাদের অফিসে দেখাশোনা করবে এইখান থেকে গিয়ে। আব্বু, আমিও আর বসে থেকে কি করব, এখন অফিসে জয়েন করব। আচ্ছা করো, সাথে ফারিয়াকেও নিয়ে নাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়। ফারিয়া তো আমার অফিসে কাজ করছে, সে সব জানে। আচ্ছা আব্বু, আর একটা কথা বলতে চাইছিলাম, ফারিয়া না হয় বাসায় থাকুক কয়েকদিন, আমি না হয় এসে পরে নিয়ে যাব। ঠিক আছে আব্বু, আমি আর 2 দিন থাকবো, এরপর চলে যাব বাসায়। আচ্ছা যাইও তাহলে। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতে লাগলো। রাত প্রায় 1টা। এমন সময় ফারিয়ার আম্মু বলতে লাগলো, ফারিয়া, জামাই বাবাকে নিয়ে ঘরে যা, অনেক রাত হয়েছে। আকাশ, তুমি ঘরে যাও, আমি আসতেছি। তুইও যা আকাশের সাথে, আর গল্প করতে হবে না, আবার না হয় সকালে করিস গল্প। ফারিয়া আর কিছু না বলে আকাশকে নিয়ে চলে আসলো তার রুমে। আকাশ একপাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে ফারিয়া আকাশকে তার দিকে ঘুরিয়ে এনে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 10টায় দুইজনের ঘুম ভাঙতেই দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে টিভি দেখতেছে। আকাশকে দেখে তার শাশুড়ি মা বলতে লাগলো, আকাশ, খাবার টেবিলে আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা কখন উঠবে আর আমরা সবাই কখন একসাথে খাবার খাবো? আপনারা খেয়ে নিতে আগে তাহলেই তো হতো। তা কি হয়, মেয়ে জামাইকে রেখে আমরা খেয়ে নিই কি করে? সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ হতে আকাশ চলে আসলো ফারিয়ার রুমে।
তার ফোনটা হাতে নিতেই দেখতে পেল সিয়াম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সিয়াম বলল, কিরে আকাশ, তুই কোথায়? আমি তো ফারিয়াদের বাড়িতে এসেছি, কেন কি হয়েছে? তেমন কিছু হয় নাই, ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। তুই তোর শ্বশুর বাড়িতে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। আসতে হবে না, তুই তোর শ্বশুর বাড়িতে থাক, আমি এসে ফোন দিতেছি তোকে। আজকে না হয় ওইদিকে ঘুরতে যাবো। ঠিক আছে তাহলে আয় তুই, আমি অপেক্ষায় রইলাম তোর। আকাশ ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। ফারিয়াকে ডাক দিয়ে বলতে লাগলো, ফারিয়া, আমি সিয়ামের সাথে একটু ঘুরতে যাচ্ছি, বিকালের দিকে চলে আসব। ঠিক আছে, সাবধানে যাবে, আর বাজে জিনিস কিন্তু একদম ভুলেও খাবে না। যাই তাহলে। আকাশ চলে গেল বাহিরে গেটের সামনে। 5 মিনিট দাঁড়তেই সিয়াম আসলো। সিয়ামের বাইকের পিছনে বসতেই সিয়াম একটা সুন্দর জায়গায় লোকেশন দিয়ে যেতে লাগলো। এদিকে ফারিয়া সবার সাথে বসে আছে। এমন সময় ফারিয়ার ভাবি বলতে লাগলো, ফারিয়া, আকাশের সাথে তোমার সব কিছু ঠিক চলে তো নাকি? আসলে আকাশ তো ছোট, তাই বললাম আর কি, কিছু মনে করো না। ভাবি, সব কিছু ঠিকঠাক চলে। আপনার যদি সন্দেহ থাকে তাহলে রাতের বেলা জানালা খুলে রাখবো নে, আপনি উকি দিয়ে দেখেন সব কিছু। ফারিয়ার এমন কথা শুনে তার ভাবি চুপ করে রইল। এইদিকে ফারিয়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি এই বাড়িতে থাকবো না, আমি বিকেলেই আকাশকে নিয়ে চলে যাব আমার শ্বশুর বাড়িতে। আজকে যেতে হবে না, কালকে যাস। আর বৌমা, তোমার এই কথা বলার প্রয়োজন কি ছিল? সে ছোট মানুষ, তার সাথে সব কিছু ঠিকঠাক চলে নাকি চলে না, আমরা তো এইসব দেখে বিয়ে দিই নাই। আর ফারিয়া যথেষ্ট বুদ্ধিমতী, সে সব কিছুই মানিয়ে নেবে। সরি মা, আমি বুঝতে পারি নাই ফারিয়া যে এ কথায় রেগে যাবে। আম্মু, আমি যেটা বলেছি এটাই ফাইনাল, আজকে বিকেলেই চলে যাব এখান থেকে। এ বলে ফারিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ আর সিয়াম একটা সুন্দর পার্কে বসে আছে। সিয়ামকে খুশি খুশি দেখাচ্ছে অনেক। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি রে, আজকে অনেক খুশি খুশি লাগতেছে তোকে? কেউ প্রপোজ করেছে নাকি? তা করে নাই, তবে তার থেকে বড় কিছু করেছে। সাইমা তার পরিবারকে নিয়ে আমাদের বাসায় এসেছিল, আমাদের বিয়ের কথাবার্তা বলে গিয়েছে। এর জন্যই তো এত খুশি খুশি লাগতেছে। যাই হোক, বিয়ে কবে করবি এটা বল। সামনের মাসের 25 তারিখে বিয়ে ঠিক করেছে। তাহলে তো আরো বেশি ভালো হলো, জমিয়ে বিয়েটা খাবো তোর। আকাশ, একটা কথা বলি তোকে, তুই কোনো না কোনো একদিন ফারিয়া ভাবিকে ভুল বুঝবি, তবুও ফারিয়া ভাবিকে ছেড়ে দিস না। বুঝলাম না, আমি ওই দিন ফারিয়াও আমাকে এই কথা বলেছে, তুইও এই কথা বলতেছিস, কোনো না কোনো তো কারণ আছে, আমাকে বল কি হয়েছে। এটা আমিও জানি না, তবে ফারিয়া ভাবি আমাকে এতটুকুই বলেছে যে তুই যাকে একদিন না একদিন ভুলে বুঝবি। তাই আমিও তোকে বললাম, আর যাই করিস না কেন তাকে অন্তত ছেড়ে দিস না। চিন্তা করিস না, এমন কিছুই হবে না আমাদের মাঝে। দুজন আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই ফারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে হাসি মুখে বলতে লাগলো। আকাশ চলে গেল রুমে, দেখে ফারিয়া ঘুমাচ্ছে, তাই ফ্রেশ হয়ে এসে ফারিয়াকে আস্তে আস্তে ডাকতে লাগলো। আকাশ আর কিছু না বলে নিচে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আসলো। আকাশের পাশের সিটে বসে পড়ল ফারিয়া। এদিকে আকাশ ড্রাইভ করতেছে এক হাতে, আরেক হাতে ফারিয়ার হাতের সাথে হাত রেখে বলতে লাগলো, আকাশ, বিকাল তো হয়ে গেছে, তুমি সেই সকালে খাবার খেয়েছো, ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। আচ্ছা আম্মু আসতেছি। আর ফারিয়া কোথায়, তাকে তো দেখতেছি না। ফারিয়া তার রুমেই আছে, তুমি যাও। ফারিয়া, এই ফারিয়া উঠো, আম্মু ডাকতেছে আমাদের। তুমি চলে এসেছো কখন? আমাকে ডাক দিবে না? আমি মাত্র এসেছি, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবো, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি নিচে গিয়ে খাবার খাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি, আর আমরা একটু পর চলে যাব। কেন, তুমি না থাকবে বললে এখানে, এখন চলে যাওয়ার কথা বলতেছো কেন? এমনি চলে যাব বলতেছি, তুমি যাও গিয়ে খাও, আমি ব্যাগ নিয়ে আসতেছি, তোমার খাওয়া শেষ হলেই আমরা চলে যাব। আকাশ আর কিছু না বলে নিচে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আসলো। আকাশের পাশের সিটে বসে পড়ল ফারিয়া। এদিকে আকাশ ড্রাইভ করতেছে এক হাতে, আরেক হাতে ফারিয়ার হাতের সাথে হাত রেখে
বলতে লাগলো। বাসায় কি কেউ কিছু বলেছে তোমাকে যে এত রেগে আছো? কেউ কিছু বলে নাই, এমনি রেগে আছি। চুপচাপ গাড়ি চালাও তো। আকাশ আর ফারিয়াকে বিরক্ত করলো না। আকাশ ড্রাইভ করে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, কাল থেকে তো অফিসে যাবি তাই না? আব্বু, কাল থেকে অফিসে যাব, সাথে ফারিয়া যাবে আমার সাথে। তাহলে তো ভালোই হলো, দুজন মিলে মিশে অফিসটা দেখাশোনা করবি। আব্বু, আমি গেলে অফিসের কর্মী হিসেবে যাব। আমাকে যে কোনো একটা পদে বসিয়ে দিয়েন, তাহলেই হবে। এসব কি বলো ফারিয়া? তুমি আমার বাড়ির বউ হয়ে কি না আমার অফিসে কাজ করতে যাচ্ছ? আব্বু, কাজ করলে তো আর ক্ষতি নেই, তাই না? আমি যেহেতু আপনার ছেলের সাথে যাব, সেহেতু এটা একটা কাজ হচ্ছে। তাই ভাবতেছি যে কোনো একটা পোস্টে বসিয়ে দিলে আমাকে, আমি অফিসটাও দেখাশোনা করতে পারবো, আকাশকেও বুঝিয়ে দিতে পারবো সব কিছু। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই হবে, আমি আর তোমাদের বাধা দেব না। তুমি না হয় আকাশের পিত্রে হয়ে থাকবে। ঠিক আছে আব্বু। খাওয়া দাওয়া শেষ করে দুজন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টায় তিনজন অফিসে চলে গেল। হাসান চৌধুরী সবাইকে বলে দিতেছে যে আজ থেকে আকাশ আর ফারিয়া অফিসটা দেখাশোনা করবে। সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে আকাশ আর ফারিয়াকে নিয়ে চলে আসলো তার কেবিনে। আজ থেকে আকাশ তোর সিট এটা, আর ফারিয়া মা তোমার সিট এটা। ঠিক আছে আব্বু। আর আপনি কয়েকটা প্রজেক্ট আমাদের বুঝিয়ে দিয়ে যান, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমি বুঝিয়ে দিতেছি তোমাদের সব কিছু। হাসান চৌধুরী সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল অন্য অফিসে। এদিকে আকাশের ফারিয়া কাজ করতেছে, বেশ ভালোভাবেই অফিস দেখাশোনা করতেছে দুইজন। দেখতে দেখতে কেটে গেল 4 মাস। আকাশের ফারিয়া কেবিনে বসে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। এমন সময় ফারিয়া দৌড়ে চলে গেল ওয়াশরুমে। এটা দেখে আকাশ বেশ চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ আবার ফারিয়ার কি হলো? বেশ কিছুক্ষণ পর ফারিয়া আসতেই আকাশ বলতে লাগলো, ফারিয়া, কি হয়েছে তোমার? হঠাৎ এইভাবে দৌড়ে ওয়াশরুমে চলে গেলে কেন? গরম পড়েছে তো অনেক, তাই একটু বমি বমি ভাব হচ্ছিল, তাই আর কি। ঠিক আছে তো, নাকি ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে? আমি ঠিক আছি, ডাক্তারের কাছে যাইতে হবে না। আচ্ছা, তুমি বাসায় চলে যাও, আমি কাজটা দেখে দিব নে। যদি না বুঝো আমাকে ফোন দিও, আমি বুঝিয়ে দিব নে। আমার কাছে এই প্রজেক্টের ছবি আছে। ফারিয়া আর কিছু বলে না, ওইখান থেকে চলে গেল হাসপাতালে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার সিরিয়াল আসলো। ফারিয়া কেবিনের ভিতর ঢুকতেই ডাক্তার বলতেই তাকে বসতে বলতে লাগলো, বসেন এইখানে। আর আপনার কি কি সমস্যা একটু বলবেন? আসলে ডাক্তার, কয়েকদিন ধরে আমার অনেক বমি বমি ভাব হচ্ছিল, কিছুই খেতে পারতেছি না, খাইতে গেলেও বমি হয়। আমি কিছু টেস্ট দিতেছি, এইগুলো করে আনেন আর আপনার নাম্বারটা দিয়ে যান। 2 দিন পর রিপোর্ট আসলে আমি পেয়ে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে ডক্টর। ফারিয়া সবগুলো পরীক্ষা করে চলে গেল বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে, কিন্তু কোনো কিছুই খাচ্ছে না, শুধু খাবার নাড়চাড় করতেছে। এটা দেখে রত্না বেগম বলতে লাগলো, কি হয়েছে ফারিয়া? কয়েকদিন ধরে দেখছি তুমি কিছুই খাচ্ছ না, একটু পর পর ওয়াশরুমে যাচ্ছ। অসুস্থ নাকি তুমি? না আম্মু, অসুস্থ না, এমনিতেই। আর বাহিরে অনেক গরম পড়েছে তো, তাই এমনটা হচ্ছে। আচ্ছা, তাহলে 2-3 দিন রেস্ট করো, অফিসে যাইতে হবে না। না আম্মু, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। ফারিয়া অল্প কিছু খেয়ে চলে গেল তাদের রুমে। বিছানায় শুয়ে চিন্তা করতে লাগলো, এটি কিভাবে সম্ভব? একদিন শারীরিক সম্পর্ক করেছি আর আমার পেটে বেবি চলে এসেছে। এটা আমি মানতে পারতেছি না, আমার মনের ভুল হয়তো। আচ্ছা, যা হবার পরে দেখা যাবে, মেডিকেল রিপোর্ট আসলেই সব ক্লিয়ার হয়ে যাবে। গরমের কারণে এমনটা হচ্ছে নাকি অন্য কিছুর কারণে। রাতে দুজন শুয়ে শুয়ে গল্প করতেছে। এমন সময় আকাশ বলতে লাগলো, ফারিয়া, যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো, আমাকে না বলে তানিয়া আপু বা আম্মুকে বলতে পারো। আরে না, কোনো সমস্যা নেই, তুমি অযথা চিন্তা করো না তো। আচ্ছা, ঘুমাও তাহলে, কালকে একটা মিটিং আছে, ওইটা করতে হবে। দুজন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে দুজন যথাসময়ে অফিসে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। ফারিয়া বসে আছে, এমন সময় তার ফোনটা ভিজে উঠল। আকাশের দিকে একবার তাকিয়ে চেয়ার থেকে উঠে একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে বলতে লাগলো,
আসসালামু আলাইকুম, আমি কি ফারিয়া ম্যামের সাথে কথা বলতেছি? ওয়ালাইকুম সালাম। জি বলেন, কি বলবেন? আমি আর মেডিকেল থেকে বলতেছিলাম। আপনি 2 দিন আগে ডক্টর বুলবুল এর কাছে এসেছিলেন। আপনাকে কিছু পরীক্ষা দিয়েছে, ওইগুলার টেস্ট করার পর কিছু ফলাফল এসেছে। আপনি একটু এসে ডক্টরের সাথে দেখা করে যান। আচ্ছা, আমি 2টার দিকে আসব। ঠিক আছে ম্যাম। ফারিয়া ফোনটা রেখে চলে আসলো আকাশের কাছে। এদিকে আকাশ ফারিয়াকে সন্দেহ করতে লাগলো। ফারিয়াকে ফোন দিয়েছিল আর 2টায় সময় কোথায় যাবে বলছিলে? আমার একটা বেস্ট ফ্রেন্ড ফোন দিয়েছিল, সে নাকি আমাদের বাসায় আসবে, তাই তাকে ড্রপ করতে যাব। ও আচ্ছা, তাই বলে এত দূরে গিয়ে কথা বলতে হবে? ফারিয়া কিছু বলল না। 2টায় চলে আসলো হাসপাতালে। ডাক্তারের কেবিনে বসে আছে ফারিয়া আর আল্লাহকে বারবার ডাকতেছে আর বলতেছে, হে আল্লাহ, রিপোর্টে যাতে আমাদের বেবির কোনো চিহ্ন না থাকে আল্লাহ, থাকলে আমি আকাশকে কিভাবে মুখ দেখাবো? মিস ফারিয়া, কংগ্রাচুলেশনস, আপনি মা হতে চলেছেন। না, এটা হতে পারে না ডাক্তার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। একদিন শারীরিক সম্পর্ক করলে কিভাবে পেটে বেবি আসে? দেখুন, আপনি একা না বুঝিয়েছেন, এইখানে হাজার হাজার মানুষ এমন রিপোর্ট এসেছে। এই দেখেন, আপনি নিজে চোখে দেখেন। ফারিয়া রিপোর্টগুলো দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফারিয়া কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। রিপোর্টের ফাইলটা হাতে নিয়ে চলে আসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সিয়াম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ফারিয়া কান্না করতে লাগলো। ফারিয়ার কান্না শুনে সিয়াম কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি হয়েছে ভাবি, আপনি কান্না করতেছেন কেন? সিয়াম, যেটার ভয় করেছিলাম সেটাই হয়েছে। এখন আকাশ আমাকে মেনে নেবে না, বলবে এটা তার জারজ সন্তান। আচ্ছা, আপনি কোথায় আছেন এখন? আমাকে লোকেশন বলেন, আমি সায়ামাকে নিয়ে আসতেছি। আমি রিমঝিম কফি শপের দিকে যাইতেছি, তোমরা আসো এখানে। ঠিক আছে ভাবি, আমি আসতেছি। ফারিয়া কান্না করতে করতে চলে আসলো কফি শপের সামনে। এসে দেখে সিয়াম আর সাইমা দাঁড়িয়ে আছে। তাদেরকে ডাক দিয়ে গাড়িতে বসিয়ে দিল আর বলতে লাগলো, সিয়াম প্লিজ, তুমি আমার ছোট ভাই এর মতো, প্লিজ তুমি কিছু একটা করো, আকাশকে তুমি একটু বোঝাও। আপনি এই কথাটা আকাশকে জানিয়েছেন নাকি? না, জানাই নেই, তবে আকাশ হয়তো বুঝে ফেলেছে যে আমার কিছু হয়েছে। আচ্ছা, আমি আকাশের সাথে কথা বলতেছি, আপনি বাড়ি যান। সাইমা, তুমি ভাবিকে নিয়ে বাড়িতে দিয়ে না হয় তোমাদের বাসায় চলে যাইও, আমি রাতে নিয়ে আসবো নি তোমাকে। আচ্ছা ভাবি, চলেন তাহলে। সাইমা আর ফারিয়া চলে গেল আকাশদের বাসায়। এদিকে সিয়াম চলে আসলো আকাশদের অফিসে। আকাশ সিয়ামকে দেখে বলতে লাগলো, কিরে সিয়াম, তুই হঠাৎ আমার অফিসে আসলি যে? আমি তোর অফিসে আসতে পারি না নাকি আকাশ? আসতে পারবি না কেন? অবশ্যই পারবি। তা কেন এসেছিস সেই কথা বল আগে। আগে আমার কথা শুনবি মনোযোগ দিয়ে, এরপর যা করার করবি। আচ্ছা বল। আকাশ, ফারিয়া ভাবি প্রেগনেন্ট। হোয়াট, কি আবল তাবল বলতেছিস সিয়াম? আমাদের বিয়ে হয়েছে আজকে 9 মাসের মতো চলতেছে, আমি তো একদিনও ওর সাথে শারীরিক সম্পর্ক করি নাই, তাহলে সে প্রেগনেন্ট হলো কি করে? দেখ আকাশ, মাথা গরম করিস না, আমার কথাগুলো শোন, এরপর যা করার করিস। তোর কোনো কথাই শুনবো না। পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে এখন পেটে বেবি নিয়ে এসে আমার বউ হয়ে থাকবে, তাই না? আমি তো এটা কখনোই হতে দিব না। আজকেই তাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। বলে আকাশ দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। বাইকটা নিয়ে বাসে আসতেই দেখতে গেল সবাই আনন্দ করতেছে, কিন্তু ফারিয়ার কোনো আনন্দ নেই। সে ভয় পাচ্ছে আকাশ তাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সে কোথায় যাবে, কি করবে। এইদিকে আকাশ এসব দেখে সে তো আরো রেগে যায়, চিৎকার করে বলতে থাকে, তোমরা কি শুরু করেছো বলো তো? এই ফারিয়া, আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলতেছি এখনই, তা না হলে আমি কিন্তু তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কি হয়েছে আকাশ, তুই ফারিয়ার সাথে এইভাবে কথা বলছিস কেন? আম্মু, ভালোর জন্যই বলতেছি। সে হচ্ছে একজন বেহায়া, অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে পেট বাঁধিয়ে এখন আমার সন্তান বলা হচ্ছে। আকাশ, এটা সত্যি তোমার সন্তান? আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি অন্য কোনো ছেলের সাথে যাই নাই, এটা তোমার সন্তান। আমি তোর কোনো কথাই শুনতে চাই না বেহায়া মেয়ে। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে আমি তোর নামে থানায় মামলা করব। আকাশ, কি বলছিস জাতা? ফারিয়া এমন মেয়ে না যে অন্য কোনো পুরুষের সাথে চলে যাবে।
ফারিয়া মা, কি হয়েছে? আমাকে সব খুলে বলো। ফারিয়া কান্না করতে করতে যে বলতে যাবে এমন সময় আকাশ ফারিয়ার চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় ফারিয়াকে। এদিকে সিয়াম তাড়াতাড়ি করে চলে আসছে আকাশদের পাশে, এসে দেখে ফারিয়া দরজার বাইরে বসে কান্না করতেছে। ভাবে আকাশকে এখন বুঝালে সে কিছুই বুঝবে না। আমার সাথে আমাদের বাসায় চলে, পরে যা হওয়ার হবে। না সিয়াম, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না, তুমি চলে যাও প্লিজ। আপনি না যাইতে চাইলেও যাইতে হবে। আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে, এটা সে একদিন ভুল বুঝতে পারবে, ততদিন আপনি আমাদের বাসায় থাকবেন। সিয়াম ফারিয়াকে এক প্রকার জোর করে নিয়ে চলে গেল বাসায়। এদিকে আকাশ তার রুমে বসে প্যান্টের পকেট থেকে সিগারেটটা নিয়ে খেতে লাগলো। এদিকে সিয়াম ফারিয়াকে নিয়ে চলে আসে তার বাসায়। সিয়াম তার পরিবারকে সব ঘটনা খুলে বলতেই তারা সবাই বুঝে নেয়। এদিকে আকাশের পুরো পরিবার বসে আছে সোফায়। ফারিয়া তো এমন মেয়ে না, সে কখনোই এমন করতে পারে না। আকাশের হয়তো কোথাও ভুল হচ্ছে। আকাশের আব্বু, তুমি সত্যি বলছো? আকাশের হয়তো কোথাও ভুল হয়েছে। চলো আকাশকে গিয়ে আমরা বুঝাই। চলে যাই। রত্নার হাসান চলে আসলো আকাশের রুমের সামনে, এসে দেখে আকাশ সিগারেট খাচ্ছে। আকাশকে ডাক দিতেই আকাশ বলতে লাগলো, আকাশ বাবা, একটু আমার কথাটা শোন। দেখো আম্মু, আমাকে বিরক্ত করবেন না বলে দিলাম, চলে যাও এখান থেকে। আকাশের আম্মু আব্বু আর কিছু না বলে চলে গেল ওইখান থেকে। দেখতে দেখতে কেটে গেল আরও 4 মাস। এই 4 মাসে ফারিয়া আকাশের সাথে অনেকভাবেই যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ফারিয়া প্রতিদিন কান্না করে আকাশের জন্য। আপু, কান্না করো না, আর কিছুদিন ধৈর্য ধরো, দেখবে আল্লাহ আবার তোমার কাছে আকাশকে ফিরিয়ে দিবে। সাইমা, 4 মাস হয়ে গেছে, আকাশ আমার একটুও খোঁজ নেয় নাই। আমাদের বেবি হবে আর 1 মাস পরে। আমার মেয়ে কি পারবে না দুনিয়াতে আসার পর তার বাবাকে দেখতে? ইনশাল্লাহ পারবে। আল্লাহ তার বান্দার কথা সব সময় কবুল করে। দেখে নিও, তোমার কথাও আল্লাহ কবুল করবে। এখন চলো খাবার খাইয়ে দিই, তুমি তো কিছুই খাও না, না খাইলে বাবু সুস্থ থাকবে কিভাবে? সাইমা ফারিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ফারিয়াকে ঘুম পাড়িয়ে চলে গেল সাইমা। সিয়াম বসে আছে বিছানায়। এমন সময় সাইমা এসে বলতে লাগলো, সিয়াম, ফারিয়া ভাবি তো কান্না করে অনেক, তুমি একটু আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে নিয়ে আসো। এইভাবে থাকলে তো ফারিয়া ভাবি আরো অসুস্থ হয়ে পড়ে যাবে, তার সন্তানও অসুস্থ হয়ে পড়বে। সাইমা, আমি কি কম চেষ্টা করতেছি? আমি এই 4 মাস কম করে হলেও তার পায়ে 100 বার ধরেছি, কিন্তু সে আর ফিরবে না বলে দিয়েছে। ফারিয়া ভাবি আমাদের কাছেই থাকুক, দেখি আল্লাহ কি লিখেছে ওনার কপালে। এই বলে তারাও ঘুমিয়ে গেল। এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ। রাতে না ঘুমিয়ে সিগারেট খায় শুধু। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। আকাশ নিজেকে সামলে নিয়ে আবারও অফিসে জয়েন করবে বলে সিদ্ধান্ত নেয়। ডয়ের থেকে তার জামা কাপড় বের করতে যাবে, এমন সময় দেখতে পেল যে ফারিয়ার লাগেজটা ডয়ের ভিতরেই রয়ে গেছে। লাগেজটা ছুঁড়ে ফেলে দিল নিচে। ফেলার সাথে সাথেই সকল জিনিসপত্র বের হয়ে গেল বক্সের ভিতর থেকে। হঠাৎ আকাশের একটা কাগজের উপর নজর গেল। আস্তে আস্তে লাগেজটার কাছে এসে কাগজটা হাতে নিতে দেখতে পেল আরও 9 মাস আগের একটা প্রেসক্রিপশন। এখানে অনেক কিছুই লেখা আছে। আকাশ সব কিছু পড়ে কান্না করে দিল আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি এটা কি করলাম? ফারিয়াকে আমি কত কষ্ট দিলাম, আমি কিছু না জেনে তার সাথে এমন করেছি। আল্লাহ, ফারিয়া এখন কোথায় আছে কে জানে। এই বলে আকাশ কান্না করতে করতে চলে আসে নিচে। আকাশকে কান্না করতে দেখে তার মা বলতে লাগলো, কি হয়েছে আকাশ, কান্না করতেছিস কেন? আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ফারিয়ার কোনো অপরাধ ছিল না, সে সত্যি কথাই বলেছিল। এই দেখো, 9 মাস আগে আমার জ্বর ছিল অনেক, পরে ডাক্তারের কথায় ফারিয়া আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমি তোকে বলছিলাম না কোনো একটা ভুল করছিস তুই? এখন ফারিয়াকে কোথায় খুঁজবো আমরা? সে এই 5 মাস ধরে কোথায় আছে আমরা জানবো কি করে? দাঁড়াও, আমি সিয়ামকে ফোন দিতেছি, দেখি সে কি বলে। ফারিয়ার কোনো খোঁজ দিতে পারে নাকি। আকাশ ফোন দিতে লাগলো সিয়ামকে, কিন্তু ফোন রিসিভ করছে না, কারণ সিয়াম ফারিয়াকে নিয়ে চলে আসে হাসপাতালে। আজকে তার ডেলিভারি এর জন্য।
ফারিয়াকে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকাতে যাবে এমন সময় ফারিয়া বলতে লাগলো, সিয়াম, তুমি আর একবার আকাশকে ফোন দিয়ে বলো আসার জন্য প্লিজ। আপনি চিন্তা করবেন না, সে আসবে। আমার মন বলতেছে সে আসবেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ফারিয়াকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিল নার্স। এদিকে সিয়াম তার ফোনটা বের করে দেখে আকাশের 100+ মিসড কল। এতগুলো কল দেখে সিয়াম ফোন দিল আকাশকে। ওই পাশ থেকে আকাশ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, সিয়াম বন্ধু আমার, প্লিজ আমার ফারিয়াকে যে কোনো জায়গা থেকে এনে দে প্লিজ বন্ধু। আমি যে তাকে অনেক ভুল বুঝেছি। এখন তো সব জানতে পেরেছিস, এটা তোর ভুল ছিল। এখন তুই তোর পরিবারকে নিয়ে তাড়াতাড়ি আর মেডিকেলে চলে আয়। আমি ভাবিকে নিয়ে এসেছি হসপিটালে। আমরা এখনই আসতেছি। এই বলে আকাশ তাড়াতাড়ি তার মা বাবাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। এসে দেখে সিয়াম অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে আছে। সিয়ামকে দেখে আকাশ বলতে লাগলো, সিয়াম, ফারিয়া কোথায়? ভাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে, চিন্তা করিস না, ভাবি একদম সুস্থ আছে। আকাশ বসে পড়ল একটা বেঞ্চে। প্রায় 30 মিনিট পর দুইটা বাচ্চার চিৎকার শুনতে পেল সবাই। বেশ কিছুক্ষণ পর দুইজন নার্স বলতে লাগলো, এই নেন আপনাদের নাতিন। বেবির মা ঠিকমতো খাওয়া দাওয়া না করার ফলে বেবিগুলো এমন হয়ে গেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার, ফারিয়াকে কখন কেবিনে শিফট করা হবে? 30 মিনিট পর শিফট করা হবে। এ বলে নার্স চলে গেল। এদিকে আকাশ তো মহা খুশি তার ছেলে মেয়েকে দেখে। প্রায় 30 মিনিট পর ফারিয়াকে কেবিনে শিফট করতেই সিয়াম বলতে লাগলো, আকাশ যা কেবিনে, ভাবি তোর জন্য অপেক্ষা করতেছে। যাচ্ছি। আকাশ কেবিনে ঢুকতে যাবে এমন সময় ফারিয়া আকাশকে দেখে উল্টো দিকে মাথা ঘুরিয়ে ফেল। এটা দেখে আকাশ বলতে লাগলো, ফারিয়া আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। ফারিয়া কোনো কথা বলছে না দেখে আকাশ তার ঠোঁট জোড়া ফারিয়ার ঠোঁটের সাথে লাগিয়ে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর ফারিয়া কান্না করতে করতে বলতে লাগলো, এই 5 মাসে কি আমাকে একটুও মনে পড়ে নাই তোমার? পড়েছে, তবে আগে জানলে এসব আরও আগেই আসতাম। হয়েছে, আর বলতে হবে না। বেবিদের দেখেছো? দুইটাই তোমার মতো হয়েছে। তাই নাকি? খুশি হও নাই নাকি বেবিদেরকে সহ আবার বের করে দিবে আমাদের? আর বের করব না, অনেক বড় ভুল করেছি সিনিয়র আপু। তবে রে, 2 বাচ্চার বাপ হয়ে গেছে, সে এখনো আমাকে আপু ডাকে। আজকে তোর একদিন কি আমার একদিন। এইটা বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। ভুল বোঝাবুঝি শেষ করে আবারও তাদের নতুন জীবন শুরু হলো। সবাই তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন যাতে ওরা সবসময় সুখী থাকে। আর হ্যাঁ, ছেলে মেয়ের নাম কিন্তু রাখা হয় নাই। কী নাম রাখবো আপনারা বলে যায়। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বটা এই পর্যন্তই।